কনভেনার স্যারকে আহ্বান করার দায়িত্ব দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে রেজাউল করিম স্যারের আমরা ট্রেনিং আগেও নিয়েছি, স্যারের আলোচনা আমরা আগেও শুনেছি এবং আমরা এর মধ্যে দেখেছি স্যার যেভাবে আলোচনা করেন, স্যারের আলোচনাগুলি আমরা খুব সহজে বুঝতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার এই ইন্ডাস্ট্রিটা নিয়ে, স্যার এই ভেষজ প্রোডাক্ট নিয়ে, অর্থাৎ প্রাকৃতিক ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে স্যার প্রচুর পরিমাণে গবেষণা করেন। পৃথিবীতে এখনো ন্যাচারাল প্রোডাক্টের গবেষণা তেমন হয়নি বললেই চলে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন উন্নত রাষ্ট্রগুলিতে, আমেরিকার মতো রাষ্ট্রে, চায়নার মতো দেশে, জাপানের মতো দেশে, সুইজারল্যান্ডের মতো দেশে নতুন করে শুরু হয়েছে ভেষজ প্রোডাক্ট নিয়ে তথা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে গবেষণা। আর বাংলাদেশেও এটা আস্তে আস্তে শুরু হয়েছে। তার মধ্যে আমাদের রেজাউল করিম স্যার একজন গবেষক হিসাবে আমি স্যারকে সাধুবাদ জানাই। তো স্যারের সেই গবেষণা থেকে স্যার আজকে আমাদেরকে আমাদের হেলথ গ্রিনের প্রোডাক্টের উপরে কিছু প্রেজেন্টেশন দিবেন, কিছু উপহার দিবেন, যেটা আমরা সবাই যদি মাথায় রাখতে পারি বা লিখে রাখতে পারি বা মনে রাখতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের সাথে যারা বিজনেস করতে আসবে, যারা প্রসপেক্ট হিসাবে আমাদের কাছে আসবে, শেখার জন্য যারা আমাদের কাছে আসবে, স্যারের কাছ থেকে শিখে আমরা প্রত্যেকেই সেই মানুষগুলোকে সমৃদ্ধি করতে পারবো এবং আমরা আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তা আমি সেই আমাদের শ্রদ্ধেয় স্যারকে আহ্বান জানাচ্ছি, স্যার আপনার প্রেজেন্টেশনটি উপস্থাপন করুন আমাদের সবার কল্যাণার্থে। ওভার টু রেজাউল করিম স্যার। ডাক্তার রেজাউল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে যারা আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে মিজানুর রহমান স্যার, বেলায়েত স্যার, আমাদের তরিকুল ইসলাম স্যার খুলনার দায়িত্বে আছে, প্রিন্স হোসেন আছে এবং ফেরদৌস ভাই বা অন্য যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দরভাবে আমাকে উপস্থাপন করার জন্য। আজকের আলোচনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে এবং এই আলোচনাটার সাথে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের খুবই সম্পর্ক। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে বিষয়টা কেন এত গুরুত্ব দিচ্ছি। আমার মূল আলোচনার যে টপিকস সেটা হচ্ছে আমি এভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে খাদ্যেই ক্যান্সারের ভয়, খাদ্যেই ক্যান্সার জয়। এই স্লোগানের আঙ্গিকে আমি আজকে আমার লেকচারটা শুরু করব এবং এই ধারাবাহিকতায় আমি যে শব্দগুলো ব্যবহার করব, কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে আসবে এবং এই শব্দগুলো আপনারা আগেও শুনেছেন, আমি সেই শব্দগুলো বলতেছি যেগুলোর মধ্যে আমি আজকে আলোচনা করব। যেমন আমরা ক্যান্সার শব্দটা সবাই জানি, ক্যান্সার কোয়েশন আমরা জানি, ক্যান্সার সতর্কতা এবং সেলফ ডায়াগনোসিস, আপনি কীভাবে নিজেই নিজের ক্যান্সার আছে কিনা সেটা নির্ণয় করতে পারবেন। আমরা বলি বিনাইন, মেলিগন্যান্ট, ইনভেসিভ, মেটাস্টেসিস, অ্যান্টিঅক্সিডেন্টস, তারপরে আপনার ফ্রি রেডিক্যালস, সেল ডিভিশন, অ্যাপোপ্টোসিস, অটোফেজি, নেক্রোসিস, এরকম অনেক টার্ম আমরা ক্যান্সার রিলেটেড যে শব্দগুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করব। আর এর পাশাপাশি আপনার যেহেতু আমি খাদ্যই বললাম যে খাদ্যই ক্যান্সারের ভয়, খাদ্যই ক্যান্সার যায়, আর হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সমস্তই আমরা বলি ফুড সাপ্লিমেন্ট এবং নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট বা নিউট্রিশন সাপ্লিমেন্ট আমরা বলি, অথবা বিকল্প খাদ্য আমরা বলতে পারি। তাহলে এই ক্যান্সারের কারণ এবং কোন কোন খাবারের কারণে ক্যান্সার হতে পারে, আবার কোন কোন খাবারের মাধ্যমে ক্যান্সার নিরাময় করা যেতে পারে, এর পাশাপাশি হেলথ গ্রিন ওয়ার্ল্ডের কী আপনার প্রোডাক্ট আছে যেগুলো ধারাবাহিকভাবে আপনি আপনার বিজনেসকে গতি আনার জন্য এবং সারা বাংলাদেশে ক্যান্সার মুক্ত রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আমি একটু ছোট্ট একটা আলোচনা দিয়ে নিই আগে, যে আসলে আমরা দেখে নিই যে আসলে ক্যান্সার জিনিসটা কী বলে। আপনারা শুনেছেন সবাই আসলে একটা ভয়াবহ জিনিস। ক্যান্সার হলো একটা কোষের একটা বিষয়, আমাদের যে শরীরে যে কোষগুলো আছে সেই কোষের একটা অ্যাবনর্মাল গ্রোথ সিস্টেম। যেমন কোষের একটা স্বাভাবিক প্রক্রিয়ায় ডেভেলপমেন্ট করে, কীরকম ডেভেলপ করে, একটা কোষ থেকে দুইটা কোষ হয়, দুইটা থেকে আপনার চারটা হয়, চারটা থেকে 16টা হয়, 16টা থেকে 32টা হয়, মানে একটা রুলস ফলো করে। কিন্তু যখন ক্যান্সার হয়ে যায় তখন সে রুলসের বাইরে, আমরা বলি যে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন বৃদ্ধিটাকে আমরা বলবো ক্যান্সার। এই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যে ঘটনাটা ঘটে, তাহলে আমরা যদি শব্দটা করি সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি। বুঝতে পারছি, অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি।
এই নিয়ন্ত্রিত কোষ কী আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। যেমন 4টা পদ্ধতিতে কোষের নিয়ন্ত্রণ হয়, সেগুলো আমরা যেমন আপনি শব্দটা আগেই বলেছি, যেমন অ্যাপোপ্টোসিস, অটোফেজি, নেক্রোসিস, এন্টোমোসিস, এরকম কয়েকটা শব্দ আছে। তাহলে আমরা অ্যাপোপ্টোসিস, অটোফেজি এবং নেক্রোসিস এই 3টা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই ক্যান্সার কোষকে যেরকম বললাম যে অনিয়ন্ত্রিত একটা গ্রোথ আছে, আর একটা আছে নিয়ন্ত্রিত গ্রোথ। তাহলে নিয়ন্ত্রিত গ্রোথটা আমাদের জন্য স্বাভাবিক, আর অনিয়ন্ত্রিত গ্রোথটা হচ্ছে আমাদের জন্য এই ক্যান্সারের জন্য ক্ষতিকারক। এখন এই কোন কোন খাবার এই কোষ গ্রোথকে মানে ইনক্রিজ করতে পারে বা এটার ক্ষতি করতে পারে, সেগুলো নিয়ে আমাদের মূল আলোচনা। এরপরে আসি, তাহলে আমি এখন আসি যে মূলত আসলে ক্যান্সার যে এত ভয়াবহ এটা সম্বন্ধে একটু ডাটা দিই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এত গুরুত্বপূর্ণ। যেমন এই ক্যান্সার একটা নীরব ঘাতক। নীরব ঘাতক কেন? দেখেন, আপনার শরীরে ক্যান্সার আছে আপনি জানবেন না, কারণ কি এটা যে কতদিন ধরে বৃদ্ধি পাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না। কারণ যে গ্রোথ বলছে না, গ্রোথ খুব স্লোলি গ্রোথ হয়, আবার খুব র্যাপিডলি গ্রোথ হয়। এই গ্রোথটা নির্ভর করে আপনার শরীরের ইমিউনিটির উপর, এবং আপনি মনে করেন যে কতটা সচেতন আছেন অথবা কতটা আপনি মনে করেন যে রোগে ভুগতে আছেন, এটার উপর নির্ভর করে। কোনো কোনো ক্যান্সার ডেভেলপ করতে 30 থেকে 40 বছরের সময় লাগে, আবার কোনো কোনোটা দেখেন 2-3 মাসের মধ্যে আরও হতে পারে। এটা ব্যক্তি টু পরিবার নির্ভর করবে। যেমন কি করতে পারে দেখেন, ক্যান্সার একটি নীরব ঘাতক আমরা বললাম, কারণ কি যের কারণে আপনার ব্যক্তি, পরিবার এবং সমাজের ভয়াবহ অবস্থা ঘটতে পারে, ক্ষতির কারণ দেবে। কারণ কি এটা এত ভয়াবহ যে দেখেন পৃথিবীতে যে 10টা বড় রোগ বলা হয় যে কারণে মানুষ মারা যায়, 10টা বড় রোগের কারণে মারা যায়, এর ভিতরে হৃদরোগ 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ক্যান্সার। এবং সারা বিশ্বে যত লোক মারা যায় তার 20% আপনার এই ক্যান্সারে মারা যায়। এবং বলা হচ্ছে 2022 সালের রিপোর্ট অনুসারে সারা বিশ্বে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন রুগী আপনার ক্যান্সারে মারা যায়। বোঝা গেছে বিষয়টা কত জটিল। এবং ডাব্লিউএইচওর একটা রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 1.5 মিলিয়ন লোক আপনার বিভিন্ন প্রকার ক্যান্সারে আক্রান্ত হয়। 1.5 মিলিয়ন, এর ভিতর প্রায় 1.5 লক্ষ লোক মারা যায়। সংখ্যাটা একটু খেয়াল করবেন, 1.5 মিলিয়ন লোক আক্রান্ত হয় এবং 1.5 লক্ষ লোক আপনার মারা যায়। এবং এরকম একটা গবেষণা বলতেছে আপনার অদূর ভবিষ্যতে খুব কাছাকাছি 2030 সালের মধ্যে প্রতি ঘরে ঘরে একজন করে ক্যান্সার রোগী থাকবে। এখন আপনি ভাবতে পারেন কি জটিলতা বিষয়টা দাঁড়াচ্ছে। তার মানে ক্যান্সারটা কত মারক একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন দেখেন এই রোগটা এত মানে কেন ভয়াবহ, কারণ এটা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। আবার এর যে রোগ নির্ণয় পদ্ধতি, আধুনিক যে রোগ নির্ণয় পদ্ধতি, সেটাও খুব ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এবং মানুষ যখন ডাক্তারের কাছে যায় তখন আসলে ডাক্তারদের কিছু করার থাকে না। কারণ কি এটা একেবারে যদি আমরা বলি যেমন লিভারের, ওই যে বিলাস স্যার গতকালকে বলেছিল যে লিভারের 1/8 ভালো থাকা অবস্থায় কোনো প্রতিক্রিয়া সে করবে না। তার মানে কি আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার 85% থেকে 90% আপনি ড্যামেজ অবস্থায় রয়েছে। এরপরে মনে করেন যদি কিডনির কথা বলি, কিডনির ভয়াবহতা মনে করেন এমন অবস্থায় যাবে যখন আপনি 4th লেভেলে থাকবেন। তারপর যদি মনে করেন ফুসফুসের সমস্যার কথা বলি, আপনি বারবার কাশি, ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু খেয়াল করতে পারতেছেন না যে এই কাশিটা কেন হচ্ছে। তারপর মনে করেন গ্যাসের ওষুধ খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, আপনি রোগকে চাপা দিচ্ছেন। এটা হচ্ছে বড় ভয়াবহতা অবস্থা। আমরা সিমটম প্রকাশ পাওয়ার আগে কিন্তু আমরা ভুল ওষুধ খাচ্ছি, অথবা অতিরিক্ত ওষুধ খাচ্ছি, অথবা মনে করেন যে আমরা বাড়তি চিকিৎসা করছি। এখন দেখেন এই ভয়াবহতা কত জটিল, যে যত পরিমাণ ক্যান্সার মারা যায়, এর ভিতরে দেখেন যত পরিমাণ ক্যান্সার আমি একটু আগে যে ডাটা বললাম মারা যায়, তার 40% কিন্তু আপনার এই খাদ্য অভ্যাসের সাথে জড়িত। তার মানে কি 40% রোগ কিন্তু আমরা যদি আমাদের খাদ্য অভ্যাসকে নিয়ন্ত্রণ করি তাহলে আমরা এটা প্রতিরোধ করতে পারবো। তো একটা মজার বিষয় না, আপনি 40% ক্যান্সার কিন্তু আপনি শুধু খাবার নিয়ন্ত্রণের মাধ্যমেই প্রতিরোধ করতে পারবেন। এখন আমাদের এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের এই কি খাবারের মাধ্যমে মনে করেন যে আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো, সেটা আমি একটু পরে আসছি। এর আগে যেটা আমাদের দরকার, যেহেতু এই ক্যান্সার নির্ণয়টা খুবই জটিল এবং একটা ব্যয়বহুল প্রক্রিয়া, এবং সারা বাংলাদেশে এমন পরিমাণ ফ্যাসিলিটি নাই যে আপনি, কারণ কি এখন একটা বিভাগীয় পর্যায়ে কিন্তু আপনার ক্যান্সার হসপিটাল নাই যেখানে আপনি আপনার সহজে রোগ নির্ণয় করতে পারবেন। শুধু বাংলাদেশে মেডিকেল কলেজগুলোতে কিছু ফ্যাসিলিটি আছে, সেগুলোও কিন্তু অপ্রতুল এবং বিভিন্ন সময় কিন্তু এই যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে থাকে, আর বাইরে এগুলো পরীক্ষা করা খুবই জটিল হয়ে যায়। এখন আমি আপনাদেরকে 7টা পলিসি বলবো, 7টা গুরুত্বপূর্ণ লক্ষণ বলবো, এটা আপনি দেখে নিজেই বুঝতে পারবেন অথবা অন্য কাউকে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ক্যান্সার আছে কি না আছে। আমি এই শব্দটাকে যে ক্যান্সার কোয়েশন বলে, মানে ক্যান্সারের সতর্কতা, ক্যান্সার কোয়েশন, আপনি শব্দটা শুনবেন ক্যান্সার কোয়েশন, CAUTION, এই কোয়েশনের মধ্যেই আপনার এই ব্যাখ্যাটা রয়েছে। আমি এই কোয়েশনটাকে আপনাকে এলাবরেট করে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন
সি, প্রথম সি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চেঞ্জ ইন বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিট। তার মানে কি, আপনি যদি দেখেন কারো হঠাৎ করে মলমূত্রের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, তার মানে কি মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে, আবার মাঝে মাঝে কনস্টিপেশন হচ্ছে, তাহলে ধরে নেবেন যে তার কোথাও ক্যান্সারের লক্ষণ তৈরি হচ্ছে। 2 নম্বর যেটা আছে এ, যেটা বলছে এ সোর দ্যাট ডাজ নট হিল, মানে যদি দেখেন যে কোনো জায়গায় কোনো পুরাতন ঘা আছে যেটা সহজে শুকাচ্ছে না, তার মানে কি অনেক দিন যাবত একটা অনিরাময়যোগ্য ঘা যদি আপনি দেখতে পান, তাহলে আপনি সেটাকে ক্যান্সার সাসপেক্ট করতে পারেন। তারপরে বলছে আনইউজুয়াল ব্লিডিং অর সিক্রেশন, যদি দেখা যায় অস্বাভাবিক কোনো জায়গায় স্রাব যাচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে, সেটা পায়ুপথে হতে পারে, অথবা সেটা মনে করেন যে মহিলাদের স্রাপের আগে পরে হতে পারে, এগুলো যদি হয় তাহলে সেগুলো কিন্তু আপনি একটু সাসপেক্ট করতে পারেন, অথবা পাইলসে রক্ত যেতে পারে। তারপরে যেটা আছে টি, টিউমার বা লাম্প যদি থাকে কোথাও ব্রেস্ট অর এলসওয়্যার, কোথাও যদি ব্রেস্টে বা কোথাও যদি কোনো চাকা থাকে স্তনে বা অন্য কোনো জন্য চাকা বা গুটলি বা দলা পাকানো মনে হয়, তাহলে সেটা কিন্তু আপনার সাসপেক্ট করতে হবে যে এটা ক্যান্সার কিনা। ক্যান্সার নাও হতে পারে, কিন্তু আপনার ক্যান্সার কিনা সেটা আমাদের একটা সন্দেহের চোখে রাখতে হবে। তারপরে আই যেটা বলছে ইনডাইজেশন অর ডিফিকাল্টি ইন সলোয়িং, যেমন আমাদের অনেকে আছে যে বলে যে হজম হয় না, হজমের জন্য সে বিভিন্ন ওষুধ খায়, রুচি বাড়ার ওষুধ খায়, তারপর ঢোক গেলতে সমস্যা, মনে করতেছে গলায় কোনো সমস্যা আছে, কিন্তু বদহজম বা দীর্ঘদিন যাবত ঢোক গেলতে সমস্যা, এটা একটু ক্যান্সারে কিন্তু লক্ষণ হতে পারে। এরপর বলছে যে অবভিয়াস চেঞ্জ ইন মোল বা ওয়াট, মানে ওতে যেটা আছে, মানে তিলের বা আবের যদি কোনো পরিবর্তন হয়, তাহলে আপনি বুঝবেন যে তার ক্যান্সার থাকতে পারে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তারপরে এন যেটা আছে ন্যাগিং কাশ অর হার্সনেস অফ ভয়েস, মানে পুরাতন কাশি বা যেটা সহজে আপনার সারতেছে না, এই দীর্ঘমেয়াদী কাশি যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে তার কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। তাহলে আপনার গড়ে এই 60টা লক্ষণ বড় দাগে, এগুলার মধ্যে আরও কিছু লক্ষণ আছে, কিন্তু আমি সহজে এই কয়টা বললাম, এগুলা থাকলে আপনি সহজে ধরে নিতে পারেন যে আপনার ক্যান্সার থাকতে পারে। কারণ কি দেখেন, এই ক্যান্সার যে জটিলতাটা, প্রায় 200 রকমেরও বেশি ক্যান্সার রোগ আছে, তাহলে আপনি কোনটা আপনি মনে রাখবেন? 200 রকম নাম মনে রাখাও কিন্তু সহজ না। এরপরে আসে আমার মূল কথাবার্তা, যে আসলে ক্যান্সার যে খাবারে, যে সমস্ত খাবারের কারণে এমন যে ক্যান্সার হতে পারে, সেগুলো একটা তালিকা আছে, একটা গবেষণা আছে, সেটা নিয়ে আমি কথা বলতেছি। বলা হয়, দেখেন এরকম একটা জিনিস বলা হয় যদি আপনি ভুল খাদ্য গ্রহণ করেন তবে কোনো ডাক্তার আপনার রোগ সারাতে পারবে না। এবং এটা যদি আমরা ঘুরাই বলি, আবার আপনি যদি সঠিক খাবার গ্রহণ করেন তখন কোনো ডাক্তারের প্রয়োজন হবে না। তার মানে কি, সঠিক খাদ্যাভ্যাস কত গুরুত্বপূর্ণ। এখন এই খাদ্যাভ্যাসে দেখেন গবেষণা বলা আছে মহিলাদের শতকরা 60 ভাগ এবং পুরুষের 40 ভাগ ক্যান্সার খাদ্যাভ্যাসে জড়িত। গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আপনার দেখেন, মহিলাদের 60 ভাগ এবং পুরুষের 40 ভাগ ক্যান্সারের সরাসরি খাদ্যাভ্যাসে জড়িত। তাহলে খাদ্য পুষ্টির সাথে সম্পর্কিত ক্যান্সার হলো যেগুলো ক্যান্সার আমি নাম বলতেছি, দেখেন এইগুলা এই খাদ্য এবং পুষ্টির সাথে জড়িত, যেমন স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, পোস্টেট ক্যান্সার, অন্ত্র ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, অগ্নাশয় ক্যান্সার, যকৃতের ক্যান্সার। হ্যাঁ, যে সকল খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সেগুলো হলো, যেমন আমি এখন বলতেছি খাবারগুলা: বাসি খাবার, ছাতা ধরা খাবার, বিষাক্ত খাবার, বিষাক্ত মদ, ভাজি করা খাদ্য, মানে বিশেষ করে ডুবা তেলে, হ্যাঁ প্রাণীজ খাদ্য, মানে যদি আপনি মাছ মাংস ডুবা তেলে বেশি করে ফ্রাই করেন, এই খাবার কিন্তু ক্যান্সার একটা বড় উপাদান হয়ে দাঁড়াবে। ক্যান্সার সম্পর্কিত সতর্কতা পরামর্শের মূলনীতি যেটা বলেন, দেখেন এখন এই যে আপনি যদি বলেন যে একদম, যদি আপনি যদি বলেন যে আসলে কেন আমাদের ক্যান্সারটা হচ্ছে বা ক্যান্সার আমরা দূর করার জন্য আমরা কী সতর্কতা অবলম্বন করতে পারি, যেমন ক্যান্সার দূর করার একেবারে যদি প্রতিরোধ যদি আমরা বলি, সেই ক্ষেত্রে বলা হয় শরীরকে চর্বি এবং চিনিমুক্ত করা। শব্দটা তো খেয়াল করবেন, শরীরকে চর্বি এবং চিনিমুক্ত করা হচ্ছে আপনার ক্যান্সার রোগের মূল কারণ, মানে দূর করার মূল উপায়। কেন চিনি গুরুত্বপূর্ণ? দেখেন ক্যান্সার সেলের খাবারই হচ্ছে চিনি। কারণ কি, সেলটা যে অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, অনিয়ন্ত্রিত হচ্ছে, সেটা হচ্ছে সে খাবার যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু সে গ্রোথটা বন্ধ করে দেবে। এই তাহলে কি আপনার মূল কাজ হবে আমাদের শরীরকে চিনিমুক্ত করা, যেটা আমি গত ক্লাসে বলেছি আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। আমরা শরীরকে চিনিমুক্ত করা গুরুত্বপূর্ণ বিষয়, সাথে চর্বি মুক্ত করা এবং বেশি আঁশ জাতীয় এবং সবজি জাতীয় খাবার গ্রহণ করা। এই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার দেখেন কী কী পরামর্শ আমরা ফলো করতে পারি। তাহলে কি, যেগুলা তেল বা চর্বি খাওয়া আপনাকে কমাতে হবে। কীরকম, কতটুকু কমাবেন? আমাদের যে টোটাল খাবার তালিকা আছে, যত ক্যালোরি আছে তার 30%-এর নিচে রাখতে হবে। তার মানে কি, তেল আমরা খুব বেশি খাবো না। ফলমূল, বিশেষ করে টক জাতীয় ফলমূল, বিশেষ করে টক জাতীয় ফলমূল খুব গুরুত্বপূর্ণ, যেমন বেরি জাতীয়, আমরা যে কারণ ব্লুবেরি নিয়ে আমরা কথা বলবো, বেরি জাতীয় ফলের কথা খুব বলা হয়েছে। শাকসবজি, তারপর বিশেষ করে হলুদ, তারপর আছে কমলা রং, কফি, হ্যাঁ, তারপর মনে করেন যে বিভিন্ন প্রজাতি কফি জাতীয় ফল, এগুলো আপনার সবজিগুলো বেশি খেতে হবে। তারপর লবণাক্ত খাবার, বিশেষ করে আচার চাটনি, তারপর ধোয়ায় রান্না করা খাবার কম খেতে হবে। আচার এবং চাটনি আমরা প্রচুর পরিমাণে খাই, যেটা পিকেল বলে, এই পিকেল আপনাকে কমাতে হবে।
তারপর বাসি ছাতা ধরা বিষাক্ত খাবার এগুলো এড়িয়ে চলতে হবে। তারপর বিশেষ করে নেশা জাতীয় দ্রব্য, আপনার মদ, তামাক, মাদক, হ্যাঁ, এগুলো বিভিন্ন ধরনের আপনার যকৃৎ, মুখের ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের সাথে জড়িত। সকল প্রকার প্যাকেট এবং বোতল জাতীয় খাবার, বিশেষ করে যেগুলো কৃত্রিম খাবার, যেগুলো মনে করেন যে কেমিক্যাল যুক্ত, যেগুলো মনে করেন যে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, সেগুলো আমাদের একটু আপনার অ্যাভয়েড করতে হবে। এরপর দেখেন ক্যান্সার প্রতিরোধের জন্য যে খাবারগুলো আমরা বলা হয়, সে কিছু খাবারের আমরা নাম বলতেছি। যেমন যেগুলো সবচেয়ে উচ্চ মানের বলা, আমি কয়েকটা যে লেভেল করছি, যেগুলো সবচেয়ে, আপনি যদি বলেন যে কোনগুলো আমরা প্রথম শ্রেণীর ক্যান্সার প্রতিরোধী খাবার, সেটার মধ্যে আছে রসুন, পাতাকপি, যষ্টি মধু, সয়াবিন, আদা, গাজর এবং পাথরি শাক বা সেলেরি। মধ্যম মানের যেগুলো আছে পেঁয়াজ, চা, হলুদ, কমলা লেবু, লেবু, হ্যাঁ, তারপর আছে আঙ্গুর, খোসাসহ আটা, তিসি, লাল চাল, মানে তিসি মানে ফ্ল্যাক্সিড অয়েল, টমেটো, বেগুন, পিপুল, ব্রোকলি, কলিফ্লাওয়ার। এরপর আছে নিম্নমানের যেগুলো ওটস, বার্লি, আলু, সাবু, পুদিনা, শসা, রোজমেরি, বেরিজ, ওই যে আমরা যেটা বলি ব্লুবেরিজ টাইপের, যে বেরিজ টাইপের। এছাড়াও কিছু আমরা ফাংশনাল ফুড বলি, যেমন আপনার গমের পাউডার, জুস, স্প্রিরুনা, আমলকি, অশ্বগন্ধা, তুলসী, গুলঞ্চ, তারপর গ্যানোডার্মা, নয়নতারা ইত্যাদি মনে করেন যে ক্যান্সার প্রতিরোধ করে। এরপর যদি বলেন যে কোন ধরনের ভিটামিনস এবং মিনারেলস ক্যান্সার প্রতিরোধ করে, সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি6, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, কপার, হ্যাঁ, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেমন এটা যদি আমরা একটা ফাইনাল শব্দ বলি, বলা হয় যা না পারে বৈদ্যে বা ডাক্তারে তা পারে পথ্যে। মানে অনেক সময় ডাক্তার যে জিনিসটা করতে পারবে না, সেটা কিন্তু পথ্যের মাধ্যমে করা সম্ভব। কারণ এটা বলা হয় যে আপনার যখন আপনার ক্যান্সারের রোগী আর কোনো উপায় থাকে না, তখন কিন্তু ডাক্তার বলে দেয় যে বাড়ি নিয়ে যা পারেন তা ইচ্ছা খাওয়ান। তখন কিন্তু অনেকে দেখা যায় যে আপনার বিভিন্ন লতা পাতা খেয়ে কিন্তু সে দীর্ঘদিন সুস্থ থাকে। কারণ কি, এটা যে ব্যয়বহুল চিকিৎসা, যে মনে করেন যে কেমো দেওয়া বা রেডিয়েশন দেওয়া, এগুলোর কারণে কিন্তু আরও বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। কারণ ক্যান্সার চিকিৎসার জন্য যে ব্যয়বহুল যে বিষয়গুলো ব্যবহার করায়, সেটা কিন্তু খুবই ব্যয়বহুল। কারণ এখন যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কী করা হয়, এটা সার্জারি করা হয়, অস্ত্রোপচার করা হয়। তারপরে মনে করেন যে দেখা হয় কি রেডিওথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, হরমোন থেরাপি দেওয়া হয়, তারপর অন্যান্য সহায়ক চিকিৎসা করা হয়, এবং এগুলো কিন্তু খুবই খুবই ব্যয়বহুল। এখন দেখেন এই ক্যান্সারের তাহলে ঝুঁকিতে কারা আছে, ঝুঁকিতে কারা আছে এইটা আমরা একটু বলি। যেমন কি বললাম, ঝুঁকিতে কারা থাকবে, যাদের বয়স 50-এর উপরে আছে, 50 থেকে 60-এর উপরে যারা আছে, যাদের বয়স 50-এর বেশি, তাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকবে। তার মানে আমি প্রথমে 60টা লক্ষণ বললাম, এই 60টা লক্ষণের সাথে যদি আপনি বয়স 50-এর বেশি হয়, তাহলে তারা কিন্তু আপনার ক্যান্সারের ঝুঁকির মধ্যে থাকবে। খাবার এবং জীবনযাপনের ধারা, মানে অনেকে আছে না যে লাইফস্টাইল এবং জীবনযাত্রা, খাবারের অভ্যাস খুব এলোমেলো। তারপর পারিবারিক ইতিহাস, যদি কারো পারিবারিকভাবে যে ক্যান্সারের ঝুঁকি থাকে, তাহলে তারা কিন্তু আপনার এই ক্যান্সার আক্রান্ত থাকবে। বিভিন্ন ধরনের পরিবেশ এবং পেশাগত কারণে কিন্তু আপনার এই ক্যান্সার হতে পারে। এখন একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যে আমরা আসলে এই ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য আর কী মনে করেন যে উপায় অবলম্বন করতে পারি। যেমন আমরা আগেই বলেছিলাম যে আমরা 4টা শব্দ বলেছিলাম, যে এই যে কোষ ডেথ যেটা একটা জিনিস আছে, অ্যাপোপ্টোসিস আমি একটা শব্দ বলেছিলাম, এই অ্যাপোপ্টোসিস নিয়ে একটু কথা বলি। বা অ্যাপোপ্টোসিসটা কী, যেমন আপনারা জানেন যে আমাদের কোষের একটা স্বাভাবিক একটা পরিণতি আছে, যে আমাদের বডিতে যে বলা হয় 70 থেকে 100 ট্রিলিয়ন কোষ আছে, এই 100 ট্রিলিয়নের কোষের ভিতর বলা হয় 50 থেকে 70 বিলিয়ন কোষ আবার প্রতিদিনেই মনে করেন যে নতুন করে তৈরি হয়। এখন এই অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষের একটা স্বাভাবিক মৃত্যু। এখন এই স্বাভাবিক মৃত্যু যদি বাধাগ্রস্ত হয়, তাহলেও কিন্তু আপনার ক্যান্সার সেল তৈরি হতে পারে। আরেকটা আছে অটোফেজি বলে, আমরা এই শব্দটা শুনছি অটোফেজি, মানে আপনার ফাস্টিংয়ের মাধ্যমে বা আমাদের বিভিন্ন পলিসির মাধ্যমে আমাদের কোষ নিজেই দূষিত কোষকে খেয়ে ফেলে। এই যদি চলতে থাকে, এগুলো স্বাভাবিকভাবে যদি চলতে থাকে, তাহলে আপনার ক্যান্সার কিন্তু নিরাময় করা সম্ভব। তারপর আছে বিভিন্ন নেক্রোসিস বলে, কোনো জায়গায় যদি নেক্রোসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেল স্বাভাবিকভাবে ডেথ হয়। তারপর আছে এন্টোসিস বলে, এই স্বাভাবিক প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে যে আপনার কোষ এইভাবে স্বাভাবিকভাবে ধ্বংস হয়। কিন্তু এই প্রক্রিয়া যদি আপনার কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু সেগুলো ক্যান্সার সেলে পরিণত হতে পারে। এখন বলা হয় ক্যান্সার সেলটা মনে করেন যে এটা কেন একটু ভয়াবহ। যেমন আমরা যদি বলি, এটাকে আবার 2 প্রকার বলে, যদি আমরা বলি ক্যান্সারকে বড় দাগে বলে 2 প্রকার, একটা আছে বিনাইন ক্যান্সার, বিনাইন টিউমার, হলো মেলিগন্যান্ট টিউমার। বিনাইন অ্যান্ড মেলিগন্যান্ট আমি একটু পার্থক্য বলি। বিনাইন হচ্ছে যেগুলো মনে করেন যে কোষের ভিতর তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো পরবর্তীতে আপাতত সেগুলো দূষিত নয়, কিন্তু সেগুলো পরবর্তীতে দূষিত হতে পারে। এবং এগুলো কেন বিনাইন, সেগুলো হচ্ছে সে কোষের মধ্যে থাকতেছে
যেখানে আছে সেইখানে অবস্থান করে। আর যেটা মেলিগন্যান্ট সেটা হচ্ছে কি, সেটা ক্যান্সার এবং সেটা খুব দ্রুত বৃদ্ধি পায়, সেটা অনিয়ন্ত্রিতভাবে দ্রুত বৃদ্ধি পায় এবং সেটা অন্য কোষের ভিতরে ঢুকে যায়। শুধু ঢুকে যায় না, ঢুকে গিয়ে সে আবার অন্য জায়গায় চলে যায়, যেটাকে বলা হয় মেটাস্টেসিস। এই শব্দটা আপনারা বলবেন যে শুনবেন যে মেটাস্টেসিস হয়ে গেছে। মেটাস্টেসিস বিষয়টা কীরকম? মনে করেন আপনার কোথাও দেখা গেল যে আপনার হয়তো দেখা যায় যে আপনার ব্রেস্টে ক্যান্সার হয়েছে। এখন এই ব্রেস্টের ক্যান্সারটা সে রক্তের মধ্যে ঢুকে লিম্ফেটিক সিস্টেমের মধ্যে গিয়ে আপনার দেখা গেল যে পরে আবার সে মনে করেন যে আপনার ব্রেনকে আক্রান্ত করে ফেলাইছে। এইটাকে বলা হচ্ছে মেটাস্টেসিস। মানে কি, যে যেখানে আছে সেইখান থেকে যদি অন্যত্র চলে যায় তখন সেটাকে আমরা বলবো মেটাস্টেসিস। এই যে এই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ কি, আমাদের কোষের যে ডিএনএ এবং যেটা মিউটেশন বলে, কোষের মিউটেশন এবং ডিএনএর চেঞ্জের কারণে কিন্তু এই ধরনের জটিলতা তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মূল যে জায়গা সেটা হচ্ছে আমাদের কোষ, এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের বডিকে চিনি এবং চর্বিমুক্ত করা। আপনারা এই তিনটা শব্দ একটু মনে রাখুন। আমাদের মূল যে ক্যান্সারের মূল কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, এবং এই অস্বাভাবিক বৃদ্ধি নিরাময়ের জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কোষকে চিনিমুক্ত করা, শরীরকে চিনিমুক্ত করা এবং চর্বিমুক্ত করা। আমি মনে হয় এই শব্দগুলো বুঝাতে পারছি। তাহলে আমাদের মূল কাজ হবে, যদি আপনি ক্যান্সার নিয়ে যদি মনে করেন যে আপনাকে বড় বিশেষজ্ঞ দরকার নাই, আপনার মনে করেন যে এটার জন্য বড় পরীক্ষারও দরকার নাই, আপনি যদি আমি যে 7টা লক্ষণ বললাম এই 7টা লক্ষণের কোনোটা যদি আপনার ভিতর প্রকাশ পায়, আপনার বয়স যদি 50-এর বেশি হয়, আপনার যদি মনে করেন দীর্ঘদিন ধরে কাশি আপনি সারতেছে না, দীর্ঘদিন ধরে পেটের সমস্যা আপনার সারতেছে না, আপনার ঘা আছে সারতেছে না, আপনি মনে করেন যে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েও আপনার মনে করেন যে ওষুধে কাজ হচ্ছে না, আপনার ওজন কমে যাচ্ছে, আপনার মনে করেন যে বিভিন্ন জায়গায় কালা রঙের শরীরের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে আপনি অবশ্যই গ্যাসের ওষুধ এবং অন্য স্টেরয়েড খেয়ে নিজেকে দুর্বল না করে আপনি আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো খেতে শুরু করুন, অথবা যে কোনো মনে করেন যে ন্যাচারোপ্যাথি বা মনে করেন যে ফুড সাপ্লিমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের সহায়তা নিন। কারণ এই ক্যান্সারের যে ব্যয়বহুল চিকিৎসা সেটা আসলে কোনোভাবেই মানুষকে মনে করেন 100% নিরাময় করবে না। কারণ কি, কেমো বা রেডিওথেরাপি রেগুলার পারফরমেন্স হচ্ছে 35%। আপনাদের পরিবারে যারা পূর্বে ক্যান্সারের চিকিৎসা নিয়েছে সেটা করলে আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় যে এগুলো আপনাদের আমি বুঝাইতে পারছি। আর পরবর্তীতে আমি আবার কিওয়ার্ডগুলো আরেকবার ব্যাখ্যা করব। এখন আমি আসলে চলে যাই যে আসলে আমাদের এই যে আরেকটা বিষয় আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে যোগ করি, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যালস। এই শব্দটা আমি একটু ব্যাখ্যা করি। যে অ্যান্টিঅক্সিডেন্ট, বারবার আমরা শুনবো যে এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্রি রেডিক্যালস। এই ফ্রি রেডিক্যালসটা একটু আমরা বলি যে আমরা যে প্রতিনিয়ত যে খাবার দাবার খাই, যে হজমের জন্য যে বিষয়টা তৈরি হয় বা যে ধরনের কোষে আমাদের যে মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পরে বিভিন্ন ধরনের টক্সিন আমাদের তৈরি হয়, সেগুলোকে আমরা বলি ফ্রি রেডিক্যালস। এবং এগুলাকে ব্যালেন্স করার জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট লাগে। এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দিয়ে কিন্তু ক্যান্সারকে মূলত প্রতিরোধ করা হয় বা চিকিৎসা করা হয়। এবং আমি এখন হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে খাবারগুলোর কথা বলবো সেগুলো টোটালি হচ্ছে আপনার এই ফুড সাপ্লিমেন্ট এবং আপনার যেটা বলে অ্যান্টিঅক্সিডেন্ট অথবা সুপার অ্যান্টিঅক্সিডেন্ট অথবা মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, এই টাইপের যে খাবারগুলো আছে অথবা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মানে যে আপনার কম্বিনেশন, সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। কারণ এখানে আমাদের যারা আছে তাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে বিজনেস। আমি এখন বিজনেস রিলেটেড কিছু কথা বলতেছি। এই পয়েন্টগুলো আপনারা খুবই গুরুত্ব দিয়ে শুরু করবেন। আপনারা জানেন যে হেলথ গ্রিন ওয়ার্ল্ড এটা একটা ট্রাইনেশন কোম্পানি, এবং এরা সাধারণত আপনার বলা হয় যে সব ধরনের ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে। বলা হয় গ্রিন ওয়ার্ল্ড, হেলথ গ্রিন ওয়ার্ল্ড, ওয়ান গ্রিন ওয়ার্ল্ড। এবং বলা হয় যে অ্যারাউন্ড দ্য নেচার, ফ্রম দ্য নেচার, অ্যারাউন্ড দ্য নেচার, বিয়ন্ড দ্য নেচার। তার মানে কি, সব কিছুকে প্রাকৃতিকভাবে চিন্তা করা হয় হচ্ছে আপনার এই হেলথ গ্রিন ওয়ার্ল্ডে। এবং আমাদের যে সায়েন্টিস্ট ডক্টর ড্যামিং লি, তিনি জানেন যে আপনি বায়োলজিতে পিএইচডি করে এবং উনি মিশিগানে এই ব্লুবেরি নিয়ে গবেষণা করতে গিয়ে বা বায়োলজিক্যাল ওনার পিএইচডি করতে গিয়ে উনি ব্লুবেরি নিয়ে আসলে প্রচুর গবেষণা করেছে এবং সারা ওয়ার্ল্ডে ওনার এই জ্ঞানটাকে মানুষের উপকারে ছড়িয়ে দেওয়ার জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটার মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডে 165-ও বেশি সম্ভবত বা আরও বেশি হতে পারে এই কান্ট্রিতে বর্তমানে মনে করেন যে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো চলে গেছে। এবং আমি বিশ্বাস করি যে এই প্ল্যাটফর্ম না থাকলে আমরা হয়তো এই প্রোডাক্ট নিয়ে এই মুহূর্তে কথা বলতে পারতাম না। এবং বাংলাদেশে যে পরিমাণ ক্যান্সার রোগী আছে এবং ভবিষ্যতে যেটা আসবে তাদেরকে বাঁচানোর জন্য অথবা আপনার পরিবারকে চিকিৎসা ব্যয় কমানোর জন্য, আপনার জীবনের উন্নতি করার জন্য, আপনার জীবনমানের উন্নতি করার জন্য এই হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো আপনি
অবশ্যই শুরু করবেন, কারণ কখন কার ভিতর ক্যান্সার আছে আপনি নিজেও জানেন না। কারণ আমি যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলো আমার মনে হয় যে এখানে যারা এই প্ল্যাটফর্মে আছে তার মিনিমাম 70%-এর ভিতর কোনো না কোনো লক্ষণ আপনার এখানে অবস্থান করতেছে। আমি যদি সবাইকে আলাদাভাবে জিজ্ঞাসা করি অথবা আপনি যদি নিজেই বলতে পারবেন আশা করি। তাহলে আমি এখন মূল যে পয়েন্টে যাচ্ছি সাথে কাছে আমরা মূল কাজ করব কি, কোষের যে অ্যাবনর্মাল গ্রোথ সেটাকে আমরা থামাবো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের মাধ্যমে, এবং যেটা মূল উদ্দেশ্য হবে আমাদের বডিকে চিনিমুক্ত করা এবং হচ্ছে আপনার আমাদের চর্বিমুক্ত করা। তাহলে আমি প্রথম আসি যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্রেশ ড্রিঙ্ক চেঞ্জিং। এটা আমাদের ব্লাচার খুব ভালো মতন বলে, আমি এটা নিয়ে আসলে বেশি বলবো না, কারণ এটা থেকে বলা হয় যে আমাদের বডিকে ডিটক্স করে। এখন বডিকে ডিটক্স করবে কোনটা? আসলে আমাদের লিভার এবং ক্লোনকে ডিটক্স করে। লিভার এবং ক্লোন কেন গুরুত্বপূর্ণ? আমাদের বলা হয় যে ক্লোনের ভিতর 70-এরও বেশি ট্রিলিয়ন, আপনার মনে করেন যে 70 থেকে 100 ট্রিলিয়ন মনে করেন যে আমাদের মাইক্রো অর্গানিজম আছে যেগুলো আমাদের ব্রেইনের সাথে সম্পর্ক তৈরি করে, এবং এগুলো আমাদের ইমিউনিটির একটা গুরুত্বপূর্ণ জায়গা। প্রায় ইমিউনিটির 70% হচ্ছে আমাদের এই আপনার ফ্রেশ 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 ড্রিঙ্ক আপনার যেটা আমরা আছে এটা আমরা নিয়মিতভাবে গ্রহণ করতে পারি। কারণ আমরা আমরা বডিটাকে যদি প্রথমে ডিটক্স করতে পারি, তারপরে পরবর্তী অবস্থান আছে আমাদের টুরমালিন ফ্লাক্স। টুরমালিন ফ্লাক্সটা কি এটা একটু আমি বলি, কারণ আপনারা জানেন যে আমাদের বডিতে একটা অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটি একটা ব্যবস্থা আছে। এই অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের টুরমালিন ফ্লাক্সটা খুব গুরুত্বপূর্ণ। এই টুরমালিন ফ্লাক্সের ভিতর কি আছে? এটার মধ্যে টুরমালিন আছে এবং বিভিন্ন ধরনের আপনার কিছু ভালো মানের উন্নত মানের মনে করেন যে মিনারেলস দিয়ে তৈরি করা আপনার এই ফ্লাক্সটা। এই ফ্লাক্সটা কী করে আমাদের পানির যে পিএইচ লেভেল, সেই পিএইচ লেভেলটাকে 7.4-এ রাখে আমাদের। কারণ কি আমাদের বডির যে ব্লাডের পিএইচ সেটা হচ্ছে 7.4। আর আপনারা জানেন যে বডিতে যখন আপনার অ্যাসিডিক বডি হবে সেই অ্যাসিডিক বডিতে বিভিন্ন ধরনের ক্যান্সার সেল গ্রোথের জন্য সহায়ক হয়, এবং ক্যান্সার সেল তৈরির একটা বড় জায়গা হচ্ছে বডিকে অ্যাসিডিক রাখা। তাহলে আমাদের এই যে টুরমালিন ফ্লাক্স সেটা কি করবে? আমাদের বডির যে অ্যালকালাইনিটি এবং অ্যাসিডিটি ঠিক রাখবে এবং আমাদের বডিতে অ্যালকালাইন এবং মিনারেলস ওয়াটার সরবরাহ করবে। কারণ কি এই টুরমালিন ফ্লাক্সে যে পানিটা করা হবে সেটা মিনিমাম মনে করেন যে 20 প্রকার মিনারেলস এবং এটা একটা অ্যালকালাইন ওয়াটার হিসাবে কাজ করবে। তার মানে কি টুরমালিন ফ্লাক্সটা সবাই ইউজ করতে পারেন তাদের বডিতে ডিটক্স করার জন্য এবং বডির হেমোস্ট্যাসিস প্রক্রিয়া ঠিক রাখার জন্য। এরপরে আছে ব্লুবেরি প্রো শেপিং টি, যেটা আছে ব্লুবেরি প্রো শেপিং টিটা, এটার ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটার ভিতরে আপনার আমাদের বডির যে অতিরিক্ত চর্বি আছে এবং কোলেস্ট্রল আছে সেটাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর আছে ব্লুবেরি হাইবিসি জুস। ব্লুবেরি হাইবিসি জুস আমাদের টক্সিনটাকে বের করতে পারবে। কারণ কি এটা আমরা যে ধরনের অখাদ্য বা যেগুলো অপ্রয়োজনীয় খাবার খাই, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড যেগুলো খাই বা বেশি বার্ন করা খাবার খাই, বেশি তৈলাক্ত খাবার খাই, সেগুলোকে সে ঠিক থাকতে সহায়তা করবে। এরপর আছে ব্লুবেরি সুপার নিউট্রিশন, যেটা আছে সেটাও আমাদের এই যেহেতু আমরা বলতেছি এটা একটা মাস্টার নিউট্রিশন বা এটা একটা মাদার নিউট্রিশন বা এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এগুলা বডির মধ্যে আমাদের যে আগে আমি যেগুলো খাবারগুলো বললাম ভিটামিন এবং মিনারেলস আছে সেটা সরবরাহ করবে। এরপর আছে গ্যানোডার্মা কফি। আপনারা জানেন যে গ্যানোডার্মা প্রায় 400 রোগের জন্য কাজ করে এবং গ্যানোডার্মা একটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে। চায়নাতে বা বিভিন্ন দেশে প্রথম থেকে যেটা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিনে প্রচুর পরিমাণে গ্যানোডার্মাকে ইউজ করা হয় আপনার, এটা হচ্ছে ক্যান্সার চিকিৎসার জন্য। এরপর আছে কোর্ডিসেপস কফি। কোর্ডিসেপস কফিও মনে করেন যে আমাদের যে বিভিন্ন ধরনের ইমিউনিটি ইনক্রিজ করার জন্য ভালো কাজ করবে। ব্লুবেরি কফিও কাজ করবে। তারপর ব্লুবেরি কনসেন্ট্রেট হাইলি আপনার প্রোডাক্ট, যেটা আমাদের বডি থেকে সুগারকে, যেটা আমরা বলি চর্বিকে নিয়ন্ত্রণ করবে। চর্বি এবং আপনার যেটা আছে সুগার, এই দুটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্লুবেরি কনসেন্ট্রেট খুব গুরুত্বপূর্ণ। এরপর আছে ব্লুবেরি মিল্কটিও আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং বডির ইমিউনিটি বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ কি এই যে বেরি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ মানের একটা অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট। ব্লুবেরি টাইপের যত প্রোডাক্টগুলো আছে সেগুলো ক্যান্সারের বিরুদ্ধে খুব বেশি কাজ করে। তারপর ব্লুবেরি কোলাজেন পেপটাইডও আমাদের বডির মধ্যে যে প্রোটিন আছে, গুরুত্বপূর্ণ প্রোটিন আছে। কারণ আপনারা জানেন যে 25 বছর পর্যন্ত আমাদের প্রোটিনগুলো বা অ্যামাইনো অ্যাসিডগুলো ভালো থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। যেহেতু ক্যান্সারটা আপনার 50 বছর পরে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোটিনের উৎপাদন আমাদের কমে যায়। এই বিভিন্ন প্রোটিনের উৎপাদন ঠিক রাখার জন্য মানে ভালো মানের প্রোটিন উৎপাদন করার জন্য আমাদের কোলাজেন পেপটাইডটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আছে ব্লুবেরি সয়া প্রোটিনও গুরুত্বপূর্ণ। কারণ কি যখন আমরা ক্যান্সারে হয়ে যাবে তখন আমরা কিন্তু অ্যানিম্যাল প্রোটিন আমরা নিষেধ করব। অ্যানিম্যাল প্রোটিন নিষেধ হলে তার কিন্তু কোষের জন্য
অন্য ভালো প্রোটিন লাগবে। তাহলে যখন আমরা অ্যানিমেল প্রোটিন, বিশেষ করে আমরা মাছ মাংস যখন বন্ধ রাখবো, মাছ মাংস বন্ধ রাখার পরে তাকে বিকল্প খাবার হিসেবে যদি আমরা সয়া প্রোটিন দিতে পারি, তাহলে তার অন্য অন্য প্রোটিনের ঘাটতিগুলো সুন্দরভাবে মিলে যাবে। এরপর আছে এনার্জি ড্রিঙ্কস। এনার্জি ড্রিঙ্কসটা কী করে, আমাদের পুরুষ এবং মহিলা যারা আছে তাদের বিশেষ করে হরমোনাল সিস্টেমটাকে খুব চাঙ্গা রাখে, এবং বডিতে বিভিন্ন ধরনের অন্য অন্য অসুখের কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে তার বডিতে যখন এনার্জি লস হবে, সেই এনার্জি লসটাকে কমাইতে সে সহায়তা করবে আপনার এনার্জি ড্রিঙ্কসটা। এরপর আছে কম্পাউন্ড ম্যারো পাউডার। কম্পাউন্ড ম্যারো পাউডার কী করবে, অনেক সময় আমার কাছে এটার কারণে কিডনি ফাংশনটা দুর্বল থাকবে, তাদের কিডনি ফাংশন এবং অন্য অন্য যে আমাদের যে বডির যে ক্যালসিয়াম বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অন্য অন্য যে মিনারেলসগুলো দরকার আছে, এই কম্পাউন্ড ম্যারো পাউডারে সেগুলো সরবরাহ করবে, এবং তার যে অন্য অন্য যে ঘাটতি আছে, যেমন বাড়তি থেকে বাইরে বাড়তি খাবার তার কম লাগবে, এবং এটা খেলে সে ক্ষুধাবোধ কম করবে, এবং তার বডির মধ্যে যে অতিরিক্ত চর্বি এবং মনে করেন যে অন্য অন্য যে বিষয়গুলো আছে সেগুলো সে প্রতিরোধ করতে পারবে। এরপরে 15 নম্বর আইটেম আমি বলতেছি ইনফ্রারেড ব্লাড সার্কুলেশন মেসেজ, যেটা আছে এটা খুব ভালো কাজ করবে। দেখেন কেন এটা কাজ করবে, আমরা এটা জানি যে আমাদের পা টোটাল আমাদের বডির সমস্ত ধরনের মনে করেন যে সার্কুলেশনগুলো আপনার পা থেকে শুরু হয়, এবং পায়ের ভিতর অনেক ধরনের নার্ভ সাপ্লাই আসে, এবং আমাদের এটার মাধ্যমে যে ফার ইনফ্রারেড তৈরি হবে, যেটা আমাদের বডির মাইক্রো সার্কুলেশন যেটা আছে সেগুলোকে ঠিক রাখবে। তারপরে বডির ভিতরে যদি আপনার বিভিন্ন টক্সিন বা অন্য অন্য জিনিস থাকে এবং অল্প ব্যথা, মাসেলে ব্যথা বা অন্য অন্য যে ব্যথা আছে, সেই ব্যথা বেদনা দূর করতেও কিন্তু ইনফ্রারেডটা খুব ভালো কাজ করে। তার মানে কি, কেউ যদি ফুট ম্যাসেজটা ব্যবহার করে তার ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখবে। কারণ কি, আমরা প্রথমে বলেছি বডিকে চর্বি মুক্ত করা এবং চিনি মুক্ত করা গুরুত্বপূর্ণ কাজ আমাদের, এবং কোষের যে আপনার গ্রোথ আছে সেটাকেও এটা সাহায্য করবে। সর্বশেষ আছে যেটা আসলে টুরমালিন নেকলেস অ্যান্ড ব্রেসলেটও কাজ করবে। কারণ কি, আপনার যারা এই দীর্ঘদিন যাবত এই বিভিন্ন ধরনের এই অনিরাময়যোগ্য রোগগুলোতে ভোগে, তারা অনেক সময় একটু নেগেটিভ হয়ে যায়, এবং তারা নেগেটিভ সেল টক করতে করতে তাদের বডির ভিতর আয়রনগুলো ইমব্যালেন্স হয়ে যায়, এবং তাদের ভিতর মনে করেন যে অনেক সময় বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক বা বদ নজর যেটা বলে, বা অন্য অন্য যে সাইকোলজিক্যাল প্রবলেম আছে, বা তার যে ডিপ্রেশনের তৈরি হয়, ঘুম টুম কম হয়, বা বিভিন্ন ধরনের টক্সিন থাকে, সেগুলোও কিন্তু আপনার এই টুরমালিন নেকলেস এবং ব্রেসলেট বা আয়রন দূর করার জন্য যে ডিভাইসটা আছে সেগুলো কিন্তু ভালো মানের কাজ করবে। এখন যদিও মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে এই প্রোডাক্টগুলোই আছে, এছাড়া এই কোম্পানিতে আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট লাইন আমি আছে জানি, সেগুলো যে এগুলো আমি এখন বললাম না এই কারণ এই মুহূর্তে আমাদের হাতে যেহেতু নাই, কারণ ওখানে গ্যানোডার্মা ক্যাপসুল আছে, তারপর কর্ডিসেপস ক্যাপসুল আছে, তারপর আরও মনে করেন যে ডায়াবেটিসের আরও ভালো ভালো ওষুধ আছে, প্রায় 300-400-রও বেশি মনে করেন যে আমাদের হেলথ আইটেম আছে, যেগুলা এই মুহূর্তে যেহেতু নাই সেগুলো আমি এখানে বললাম না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাক্ট। আরও প্রোডাক্ট হয়তো আপনাদের কাছে জানা থাকবে, সেগুলা আপনারা বলতে পারবেন, এবং এর পাশাপাশি যেগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন আশা করি। এই হচ্ছে মোটামুটি আমার আজকের মৌলিক লেকচার। আর এই ক্যান্সার নিয়ে কথা বললে আসলে আরও কয়েকবার কথা বলতে হবে, কারণ আজকে আমি সবগুলো বলি নাই, আর একদিন আসলে বলা সম্ভব না, কারণ এটাকে আমাকে বারবার রিপিট করতে হবে, তাহলে আপনারাও বুঝতে পারবেন, এবং আমারও যদি কোনোটা বাদ পড়ে সেটা ধাপে ধাপে আমরা বুঝতে পারবো, কারণ এটা একটা টেকনিক্যাল টার্ম, তো এই জন্য আপনাদের বুঝতে হয়তো সময় লাগতে পারে। তাহলে আমি ধন্যবাদ দিয়ে সবাইকে আমার মূল লেকচার এখন শেষ করছি। তারপরে যদি কারো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমি আরও সবার কাছ থেকে প্রশ্ন নেব আশা করি। ধন্যবাদ সবাইকে।